সমস্ত উদ্গান্ডু যারা নেতারা এই সমস্ত কাটিবাজি করছেন, বিশেষ করে বিকাশ রঞ্জন, মামলা বিকাশ বা নওশাদ সিদ্দিকী, যাকে আমি নাবালক হুজুর বলি, এরকম যারা বিজেপির মতো এরকম সব রয়েছে, দরকাচা শুভেন্দু, এরকম যারা রয়েছে, এরা তো মানুষের পাশে দাঁড়ায়নি। উল্টে এখন মমতা ব্যানার্জি শেষ লড়াইটা লড়ার জন্য তিনি চলে গেলেন সুপ্রিম কোর্টে এবং ভারতবর্ষের ইতিহাসে একটা ইতিহাস সৃষ্টি করলেন যে তার নিজের রাজ্যের ভোটারদের ভোটাধিকার রক্ষা করার জন্য তিনি সুপ্রিম কোর্টে পর্যন্ত চলে যেতে পারেন। এবং সেখানে গিয়ে তিনি কি করেছেন, শুধু লোক দেখাতে যাননি, তিনি পশ্চিমবাংলায় যাদেরকে ভোটার তালিকায় মৃত ঘোষণা করা হয়েছে এরকম বহু মানুষকে তারা নিয়ে চলে গেছেন সেখানে, কোর্টের সামনে দাঁড় করিয়ে বলছেন যে ভোটার তালিকায় এদেরকে মৃত ঘোষণা করা হয়েছে, দেখুন জলজান্ত বেঁচে রয়েছে। অর্থাৎ পুরো দেশের সামনে, সুপ্রিম কোর্টের সামনে, দেশের মানুষের সামনে, মিডিয়ার সামনে তিনি প্রমাণ করে ছেড়েছেন নির্বাচন কমিশন ভুল। এবং এই যে বিজেপি মতো একেবারে সুপ্রিম কোর্টে বাংলার সাধারণ মানুষের হয়ে লড়াই করলেন আমরা দেখলাম। অন্যদিকে নওশাদ সিদ্দিকী, বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ বিজেপির নেতারা তারা কটাক্ষ করছে যে এটা নাটক, আগে কেন যায়নি? আচ্ছা, মমতা ব্যানার্জির এই এসআইআর প্রক্রিয়া শুরু থেকে এর বিরোধিতা করে এসছে। সংসদে হয়েছে, সংসদের বাইরে হয়েছে, রাস্তায় হয়েছে, মিছিল মিটিং হয়েছে, মিডিয়াতে হয়েছে, সব কিছু চলেছে। তারপরে এখন এরা বলছে নাটক। আচ্ছা, যে লড়াইটা উনি দিয়েছেন, এমনকি মানুষের পাশে ফর্ম ফিল আপ থেকে শুরু করে শুনানি কেন্দ্র পর্যন্ত তৃণমূল কংগ্রেস বা মমতা ব্যানার্জির দল তারা মানুষের পাশে থেকেছে, মানুষের ফর্ম ফিল আপে যাতে অসুবিধা না হয় বা এসআইআর কাগজপত্র সমস্যা হলে সেগুলো ঠিক করে দেওয়ার জন্য লোক দেওয়া হয়েছে, মানুষকে বাঁচানোর জন্য শুরু থেকে এখনও পর্যন্ত তারাই লড়াই করেছে। অন্য কোন দল মানুষের পাশে দাঁড়িয়েছে? বিজেপি তো একটা সেকেন্ড পজিশানে, তারা তো উচিত ছিল, কিন্তু তারা কোনো হেল্প তো করেনি। উল্টে এসআইআর প্রক্রিয়া যখন একদম মানুষ নাজেহাল হয়ে যাচ্ছে কাগজপত্র খুঁজে বের করার জন্য, সেই সময় বিজেপি প্রতিদিন এক এক রকম কথা বলছে। কেউ বলছে 1 কোটি, কেউ বলছে 1.5 কোটি, কেউ বলছে 2 কোটি নাম বাদ দিতে হবে। আচ্ছা, এত রোহিঙ্গা কি আছে? কেন্দ্র সরকারের রিপোর্ট বা এখানকার যা সরকারি রিপোর্ট, তাতে পশ্চিমবাংলায় হার্ডলি 1200 থেকে 1500 রোহিঙ্গা ছিল, যাদের পরবর্তীকালে ফেরত পাঠানো হয়েছে, যেমন 17-18-তে রোহিঙ্গাদের সঙ্গে মায়ানমারে ঝামেলা হয়। এবারে যেটা হচ্ছে, যে প্রক্রিয়ার মাধ্যমে এরা এই বিজেপি বারবার চেষ্টা করছে বাংলা বাঙালির ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য, আপনারা দেখেছেন নির্লজ্জের মতো ফর্ম 7 ফিল আপ করে আপনার আমার অজান্তে বিজেপি একের পর এক বাঙালির ভোটার তালিকা থেকে নাম কেটে দিচ্ছে। এইগুলো কি এই সমস্ত উদ্গান্ডু যারা নেতারা এই সমস্ত কাটিবাজি করছেন, বিশেষ করে বিকাশ রঞ্জন, মামলা বিকাশ বা নওশাদ সিদ্দিকী, যাকে আমি নাবালক হুজুর বলি, এরকম যারা বিজেপির মতো এরকম সব রয়েছে, দরকাচা শুভেন্দু, এরকম যারা রয়েছে, এরা তো মানুষের পাশে দাঁড়ায়নি। উল্টে এখন মমতা ব্যানার্জি শেষ লড়াইটা লড়ার জন্য তিনি চলে গেলেন সুপ্রিম কোর্টে এবং ভারতবর্ষের ইতিহাসে একটা ইতিহাস সৃষ্টি করলেন যে তার নিজের রাজ্যের ভোটারদের ভোটাধিকার রক্ষা করার জন্য তিনি সুপ্রিম কোর্টে পর্যন্ত চলে যেতে পারেন। এবং সেখানে গিয়ে তিনি কি করেছেন, শুধু লোক দেখাতে যাননি, তিনি পশ্চিমবাংলায় যাদেরকে ভোটার তালিকায় মৃত ঘোষণা করা হয়েছে এরকম বহু মানুষকে তারা নিয়ে চলে গেছেন সেখানে, কোর্টের সামনে দাঁড় করিয়ে বলছেন যে ভোটার তালিকায় এদেরকে মৃত ঘোষণা করা হয়েছে, দেখুন জলজান্ত বেঁচে রয়েছে। অর্থাৎ পুরো দেশের সামনে, সুপ্রিম কোর্টের সামনে, দেশের মানুষের সামনে, মিডিয়ার সামনে তিনি প্রমাণ করে ছেড়েছেন নির্বাচন কমিশন ভুল। এবং এই যে বিজেপি আরএসএস যে ষড়যন্ত্র করে ভোটার তালিকা থেকে নাম বাদ দিচ্ছে, এই প্রসেসটা অমানবিক, অগণতান্ত্রিক। এই জন্য তিনি ওখানে ওপেনলি বলেছেন সেভ বেঙ্গল, সেভ ডেমোক্রেসি, এই স্লোগানটাও তিনি দিয়েছেন। যদি এই পুরো প্রসেসটাকে কেউ নাটক বলে, সে বিকাশ, মামলা বিকাশ হোক, কিংবা নাবালক হুজুর নওশাদ সিদ্দিকী হোক, কিংবা বিজেপির নেতারা হোক বা শুভেন্দু হোক, এদের সমস্যাটা হচ্ছে এরা চাইছে মানুষের ভোটাধিকার চলে যাক, মানুষ হাহাকার করুক, মানুষ মরে যাক। গত এই এসআইআর প্রক্রিয়ায় 100 জনের বেশি মানুষ মারা গেছেন পশ্চিমবাংলায়, 18 জনের বেশি বিএলও মারা গেছেন। তারপরেও যদি এই প্রসেসকে মনে হয় যে এটাকে বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রী যে পদক্ষেপ নিয়েছেন, যেটা ইতিহাস সৃষ্টি করেছে, ভারতবর্ষের ইতিহাসে এরকম ঘটনা ঘটেনি, কিন্তু সেটাকে যদি নাটক বলে, তাহলে বলতে হবে যে এদের মানসিকভাবে বিকৃতি আছে, অথবা বিজেপি আরএসএসের কাছে সম্পূর্ণ বিক্রি হয়ে গেছে। না হলে একটা পশ্চিমবাংলার বিধায়ক, তাকে বিজেপি সরকার কেন কেন্দ্রীয় বাহিনী সুরক্ষা দেবে নওশাদ সিদ্দিকীকে? ফলে তাদের হয়তো বলতে হবে, না হলে গদি মিডিয়া তাকে ফুটেজ দেবে না। ফলে দালালির লেভেলটা একদম ওপেন হয়ে গেছে যে নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল, এটা প্রমাণিত হয়ে গেছে অলরেডি। না হলে এই প্রশ্নে মমতা ব্যানার্জি সারা বছর সমালোচনা করেছে, করুক, কিন্তু অন্তত এই প্রশ্নে বাঙালির ভোটাধিকার রক্ষার জন্য তাদের দল আইএসএফ তো মানুষের জন্য বিন্দুমাত্র কোনো সহযোগিতা করেনি।
খালি লোক দেখানোর জন্য দুদিন নিজে ক্যামেরার সামনে বসে দুটো না, গরিব বাঙালি- মানুষের ফর্ম ফিল আপ করে দিয়েছিল। বাঙালি ভোট দিতে পারলে আবার তো সিপিএম বা আইএসএফ মানে তৃণমূল আবার জিতে যাবে, তো সিপিএম আইএসএফ এর লাভ কি? ওরা কেন এত ভাবে? বিষয়টা হচ্ছে যদি এই নাটক এটাকে নাটক মনে হয় তাহলে এই নাটকটা বিকাশ উকিল করলো না কেন? বা বিরোধী দল যারা নিজেকে সিপিএম বিরোধী, নিজেকে তৃণমূল বিরোধী, নিজেকে বিজেপি বিরোধী মনে করে, সেই বিকাশ উকিল নওশাদ সিদ্দিকীরা কেন এই মমতা ব্যানার্জি যে নাটক বলছে সেই নাটকটা তারা করে দেখাতো? বিকাশ উকিল বলতো যে আমাদের পশ্চিমবাংলায় এইভাবে নির্বিচারে ফর্ম 7 দিয়ে বিজেপি ভোটার তালিকা থেকে নাম কেটে দিচ্ছে, তারপরে যৌক্তিক অসঙ্গতির নাম করে সামান্য মিস্টেক, টাইটেলের মিস্টেক, নামের মিস্টেক, একটা অক্ষরের জন্য এইভাবে মানুষের নাম কাটছে। ফলে এটা নিয়ে কেন বিকাশ রঞ্জনরা মামলা করলো না? কেন কথায় কথায় শুভেন্দু অধিকারী বা নওশাদ সিদ্দিকীরা কথায় কথায় হাইকোর্টে চলে যায়? তাহলে এরা কেন সুপ্রিম কোর্টে গেল না? কেন বাঙালির হয়ে করলো না? অর্থাৎ এরা বাঙালি বিরোধী, বিজেপি আরএসএস এর এরা পুরোপুরি দালাল, এটা উলঙ্গ হয়ে গেছে। এবং সর্বপ্রথম মামলা তো আপনার সব্যসাচী চ্যাটার্জি, তিনি বাম কোনো একজন নেত্রীর হয়ে করেছেন এসআইআর। তো সেটা কোথায়? সেটা হাইলাইট হয়নি, মুখ্যমন্ত্রী হাইলাইট হয়নি, তার মানে নির্বাচন কমিশন পাত্তাই দেয়নি। তাদের সুপ্রিম কোর্টে যাওয়া উচিত ছিল। যদি সিপিএম কাউকে দিয়ে মামলা করেই থাকে, সুপ্রিম কোর্টে কেন যায়নি? কেন এই নিয়ে তারা এখন কাঠিবাজি করছে? এবং সবথেকে ন্যাক্কারজনক যে বিকাশ রঞ্জনের মতো একজন বয়স্ক মানুষ এবং বিশেষ করে বামেদের বা সিপিএমের একজন বয়স্ক নেতা, সে যে ধরনের নোংরামি পোস্ট করেছে ফেসবুকে, আপনারা একটু পড়ে দেখবেন। সেখানে তিনি মমতা ব্যানার্জির শাড়ি পরা নিয়ে কটাক্ষ করেছেন, তার এই কাজকর্ম নিয়ে কটাক্ষ করেছেন। আবার সরাসরি তিনি বলছেন যে উনি তো সার্কাসের ক্লাউন, জোকার সেজে যেমন হয়, উনি আইনজীবী সেজে ওখানে গিয়ে উপস্থিত হয়েছেন। আরে ভাই, সেই নাটকটা তোমরা করে দেখাতে না, তাহলে বাংলার মানুষ বুঝতো হ্যাঁ তোমরা বাঙালির পক্ষে। তোমরা চাইছো বাংলার মানুষের ভোটের দিকে চলে যাক, সেটা বিজেপি যেমন চাইছে তোমরাও চাইছো, যাতে মানুষ চারিদিকে গণহারে মৃত্যু হয়, এটা তোমরা চাইছো। অর্থাৎ তোমরা প্রমাণ করে দিচ্ছ তোমরা উপযুক্ত দালাল বিজেপির। মুখ্যমন্ত্রী এসআইআর নিয়ে ছুটে গেল, কিন্তু ওয়াকআপ নিয়ে ছুটে গেল না। শুধুই কি ভোট ব্যাংক বাঁচানোর জন্য? মুখ্যমন্ত্রী ওয়াকআপ নিয়ে ছুটে গেল না বা এসআইআর নিয়ে ছুটে গেল না, এটা মানে এই শেষ মুহূর্তে গেল আমি বলিনি। সেটা হচ্ছে যে যারা এই কথাগুলো বলছে, এই বামচোদ না কি যেন এটা বলে, চুতিএম, তারপরে আইএসএফ মানে আরএসএস, এই যারা এই কথাগুলো বলছে সেই মালগুলো মানুষের ব্রেন নিয়ে খেলা করছে। এই ওয়াকআপ বিল নিয়ে সবথেকে সংসদে যারা বিরোধিতা করেছে, সেই বিরোধিতা কিন্তু তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি, কংগ্রেস তারা করেছিল সংসদে, এরা কিন্তু কেউ করেনি। এই যে আইএসএফ বলো বা এই আরএসএস বলো বা এই কী নাম সিপিএম বলো, এরা কিন্তু কেউ সংসদের বিরোধিতা করেনি। সংসদে বিরোধিতা থেকে শুরু করে বিল পাশের আগে থেকে এবং টিল নাও এখনও পর্যন্ত সবথেকে বেশি বিরোধিতা এরা করেছে। আর যারা কাটিবাজি করছে তারা আসলে বকলমে তৃণমূল বিরোধিতা করতে গিয়ে আসলে বিজেপিকে সাপোর্ট করছে। ওয়াকআপ বিল নিয়ে সবথেকে বিরোধিতা সংসদ থেকে শুরু করে রাস্তা পর্যন্ত মমতা ব্যানার্জিরা করেছে, তৃণমূল করেছে এই রাজ্যে। আর কোন দলটা করেছে আমাকে দেখাও? খালি কাটিবাজি করার সময় আছে বলে শেষ মুহূর্তে মমতা ব্যানার্জির ময়দানে নেমেছে। শেষ মুহূর্তে না, শেষ লড়াইটা উনিই লড়ছেন মানুষের হয়ে, বাংলার হয়ে, বাঙালির হয়ে। এগুলো ফালতু লোককে বিভ্রান্ত করার জন্য এই ধরনের মন্তব্য করে যায়। দীপক ব্যাপারী কি আবার তৃণমূলে যোগদান করবে? এত তৃণমূলের হয়ে গুণগান গাইছে। আমার কাছে বাড়িতে যদি কোনো পাগলা কুকুর ঢোকে, মানে আরএসএস বিজেপি ঢোকে, তাহলে আমি হাতের কাছে দুই লাঠি পাই, ঝাঁটা পাই, চটি পাই, আমি সেটাই ব্যবহার করব সেই পাগলা কুত্তাকে তাড়ানোর জন্য। তো আমার কাছে পশ্চিমবাংলায় সিপিএম, আইএসএফ এদেরকে, কংগ্রেসকে দিয়ে হবে না। আমার কাছে হাওয়াই চটি আছে, হাওয়াই চটি ছুটে মারবো বিজেপিকে, আরএসএসকে তাড়ানোর জন্য। হুমায়ুন কবিরকে দিয়ে হবে না? ও তো আরেক পাগল, ওকে দিয়ে তো কিছুই হবে না। ওকে দিয়ে বাবরি মসজিদটা হয় কিনা সেটাই সন্দেহ আছে। বলছে কিং মেকার হবে, বলছে হুমায়ুন কবির। কিং মেকার? হ্যাঁ, এই বিধানসভা। ব্যাপারটা হচ্ছে দেখবে অনেক সময় পাগলা গারদে গেলে অনেকে নিজেকে রাজা ভেবে রাজার মতো চালচলন দিয়ে হাঁটাচলা করে অনেক পাগল, বা রাস্তা দিয়ে অনেক পাগল দেখবে রাস্তার মধ্যে হেঁটে যাচ্ছে, এই সরে যাও। তো ওই রকম পাগলের পোলাপ বকেলে আর কি হবে? নিজের সিটটা বাঁচাতে পারে কি না হুমায়ুন কবির সেটাও সন্দেহ। বাংলায় পরপর এতগুলি রেপ কেস এবং তারপরে এসআইআর যে সমস্ত মৃত ভোটার এবং অন্যান্য, মানছি যে আপনি যে বলেন রোহিঙ্গা ধরা পড়েনি 1 কোটি, কিন্তু 58 লক্ষর বেশি মৃত ভোটার, ভুতুড়ো ভোটার এবং অন্যান্য কিছু ধরা পড়েছে। তাহলে কি মাননীয় ছুটেছেন নিজের ভোটের ভয়ে? এত তাড়াহুড়ো কিসের মাননীয়? দিল্লি তাড়াহুড়ো কোথায় করেছে? লড়াইটা তো শুরু করেছিল একদম সংসদ থেকে, লড়াইটা সুপ্রিম কোর্টে এসে শেষ হয়েছে। এই লড়াইয়ে সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে,
মারা যাচ্ছে তখনও কিন্তু মমতা ব্যানার্জি পাশে দাঁড়িয়েছে, তৃণমূল কংগ্রেসই প্রত্যেকটা মৃত পরিবারের পাশে, বিএলওর পাশে গিয়ে দাঁড়িয়েছে। অন্য কোনো দল তো দাঁড়ায়নি। তারা খালি ফুটেজ খেয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এসে বড় বড় বকুনি দিয়ে। বাস্তবে এরা মানুষের পাশেই নেই, এই কারণ সিপিএমকে মানুষ ভোট দেয় না। শুভেন্দু বলছে ডিএ মামলার পর সরকার পড়ে যেতে পারে। ডিএ মামলার পর আচ্ছা 2% লোক ভোট দেয় নাকি পশ্চিমবাংলায়? 2% লোক ডিএ পাচ্ছে বলে 2% লোককে তো এমনি যারা সরকারি কর্মচারী, সেই সমস্ত সরকারি কর্মচারী সরকারি অফিসে সাধারণ মানুষ গেলে কি ব্যবহার করে সাধারণ মানুষ সেটা ভালো করে জানে। ওই ডিএ মামলা নিয়ে 2% ওই যারা সরকারি কর্মচারী লাফাচ্ছে ঠিকই, তাদেরকে নিয়ে শুভেন্দুও লাফাচ্ছে, দেখলাম ঢাকঢোল নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছে। এখানে একটা সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে এটা নিয়ে সাধারণ মানুষ খুশি নয়। ডিএ আন্দোলনে সাধারণ মানুষের কোনো ভূমিকা নেই, তারা যায়ও না। ইভেন শিক্ষক আন্দোলনেও কিন্তু সাধারণ মানুষ খুব একটা নামেনি। তার কারণ হচ্ছে এই মাত্র 2% 5% লোক সরকারি চাকরি করে এবং তাদের এই এক্সট্রা উপরই পাওনা যে 25% 36% আমাকে ডিএ দিতে হবে। আরে ভাই, তাহলে ইনক্রিমেন্ট বন্ধ করে দে, বছর বছর 3% করে স্যালারি ইনক্রিমেন্ট হয়। মানে সরকারি কর্মচারীদের জীব এত লম্বা হয়ে গেছে, তারা সাধারণ মানুষকে পরিষেবা দেবে না, হয়রানি করে সরকারি অফিসে। আবার নিজের দাবি দাওয়া নিয়ে একদম সুপ্রিম কোর্ট আন্দোলন, বছরকে বছর শহীদ মিনারে যৌথ মঞ্চ বানিয়ে আন্দোলন চলছে। আচ্ছা, তোমরা যে সার্ভিস যদি ভালো দিতে, সাধারণ মানুষই তো খুশি হয়ে তোমাদের আন্দোলনের পাশে দাঁড়ায়নি তো। তাহলে এই ডিএ মামলায় জিতলো কি হারলো ওতে সাধারণ মানুষের কিছু যায় আসে না, ওতে কোনো ভোটেও প্রভাব পড়বে না, কারণ 95% লোক খেটে খায়।